সো আজকের ক্লাস হবে আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। কিসের ক্লাস হবে? ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আমরা সাধারণত আমাদের পেজে দুইটা সাবজেক্ট নিয়েই ভিডিও আপলোড করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইংলিশ আর সেকেন্ড নাম্বার হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এই দুইটা সাবজেক্টই আমাদের স্টুডেন্টরা পাবে আমাদের পেজে। সো আজকের ক্লাসটা হচ্ছে দশম শ্রেণী যারা কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিবে 2026-এর শেষের দিকে অথবা 27-এর প্রথম দিকে অর্থাৎ জানুয়ারির দিকে, তাদের জন্য এই ক্লাসটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেননা আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায় কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল বিষয়টা হচ্ছে মূলধন ব্যয়। এই অধ্যায়টা এসএসসির জন্য, এসএসসি 2027-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে বর্তমান যারা আছে এখন পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকজ করোনার জন্য, শর্ট সিলেবাসের জন্য এই অধ্যায়টা অনেকটা বছর, মানে কয়েকটা বছর পরীক্ষায় আসেনি। ঠিক আছে, কারণ এগুলো সিলেবাস, এই অধ্যায়টা সিলেবাসভুক্ত করতে পারেনি। বাট এই অধ্যায়ের ম্যাথগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়টার নাম কি? মূলধন ব্যয়। সো মূলধন ব্যয় জানার আগে আমাদের যেটা বুঝতে হবে, মূলধন কি। সাধারণত একটি কোম্পানি তার প্রতিষ্ঠানকে রান করার জন্য যে অর্থের প্রয়োজন হয়, অর্থসংস্থানের প্রয়োজন হয়, এটাই হচ্ছে কোম্পানির মূলধন। এখন এই অর্থসংস্থানটা অর্থাৎ মূলধনটা জোগাড় করার জন্য তাকে বিভিন্ন উৎসকে ইউজ করতে হয়। যেমন আমরা বলতে পারি সাধারণ শেয়ার মূলধন থেকে সে অর্থায়ন করতে পারে। তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার থেকে সে কি করতে পারে? অর্থায়ন করতে পারে। আর ঋণকৃত মূলধন থেকে সে মূলধন নিতে পারে। এছাড়া সে সংরক্ষিত আয় থেকেও মূলধন সংগ্রহ করতে পারে। আজকে আমরা ওই দিকে যাব না, আজকে আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব, এই তিনটা দিয়ে ম্যাথ করব। আচ্ছা, এবার আসি মূলধন ব্যয় কি। মূলত মূলধন ব্যয় হচ্ছে আমরা যে উৎস থেকে অর্থগুলো সংগ্রহ করব, নিশ্চয়ই সেই উৎসগুলোর জন্য আমাদের একটা ব্যয় বরাদ্দ থাকবে। যেমন সাধারণ শেয়ার যারা প্রোভাইড করবে, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আমাদের কি দিতে হবে? লভ্যাংশ দিতে হবে। আর অগ্রাধিকার শেয়ারদেরকেও কি দিতে হবে? অগ্রাধিকার শেয়ার মালিকদেরকেও লভ্যাংশ প্রদান করতে হবে বছর শেষে। ঋণকৃত মূলধন যারা সরবরাহ করবে তারা আমাদের পাওনাদার অর্থাৎ ঋণদাতা, তাদেরকে আমার কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে, মুনাফা দিতে হবে। সো এইগুলো তো আমাদেরকে প্রতি বছরই কি করতে হবে? বহন করতে হবে। তাই এই সবগুলোকে আমরা বলবো মূলধন ব্যয়। কি বলবো? ওকে, লেটস সি কিভাবে আমরা মূলধন ব্যয় নির্ণয় করতে পারি। মূলধন ব্যয় বের করার পরে আমরা বের করব গড় মূলধন ব্যয়। আর আমাদের এই অধ্যায়ের মানে আপমোস্ট যে বিষয়টা সেটা হচ্ছে গড় মূলধন ব্যয় কিভাবে বের করব। গড় মূলধন ব্যয় কিভাবে? আচ্ছা, গড় মূলধন ব্যয় বের করার আগে আমরা আগে শিখব সাধারণ শেয়ার মূলধন ব্যয় কিভাবে বের করব, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কিভাবে বের করব, এবং ঋণকৃত শেয়ার মূলধন ব্যয় কিভাবে বের করব। লেটস সি, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এটাকে আমরা বলবো কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটিকে সাধারণত সাধারণ শেয়ার মূলধন হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখবো কেই। কি লিখবো? আচ্ছা, আর সাধারণ শেয়ার মূলধনের বের করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে শূন্য বৃদ্ধির হার পদ্ধতি, আর একটা হচ্ছে বৃদ্ধির হার পদ্ধতি। শূন্য বৃদ্ধির হার মানে এটা বছরে বছরে লভ্যাংশ বৃদ্ধি পাবে না, অ্যাজ ইউজুয়াল প্রতি বছর একই হারে লভ্যাংশ দেওয়া হবে। কিন্তু বৃদ্ধির হার পদ্ধতিতে প্রতি বছর আমাদের কি বৃদ্ধি পাবে? ওই যে লভ্যাংশটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে বৃদ্ধি পাবে। এই দুইটা কনসেপ্টের উপরে ডিপেন্ড করে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। লাইক প্রথমটা আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিভিডেন্ড 1 ডিভাইডেড বাই P0 অর্থাৎ বাজার মূল্য গুণন 100। এটাকে আমরা বলবো ডিভিডেন্ড 1 মানে হচ্ছে কি? লভ্যাংশ। বলো, লভ্যাংশ 1, কারণ এটা বৃদ্ধি পায় না, এটা বৃদ্ধি যা আছে প্রতি বছর একই লভ্যাংশ দিবে। ওকে, আচ্ছা। আর P0 মানে হচ্ছে বাজার মূল্য। কি মূল্য? বাজার মূল্য। আশা করি ক্লাসটা যারা অনলাইনে করবে তারা উপকৃত হবে, ঠিক না? তাহলে লভ্যাংশ আর একটা হচ্ছে কি? বাজার মূল্য গুণন 100। এটা কখন করব স্টুডেন্টরা বলো? যখন শূন্য হার পদ্ধতি হবে, শূন্য বৃদ্ধির হার হবে, কোনো বৃদ্ধির হার নাই, কোনো বৃদ্ধির হার প্রশ্নে দেওয়া থাকবে না। তখন লভ্যাংশকে আমরা বাজার মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কি পাবো? সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সবাই একটু বলি। আর এটাকে সংক্ষেপে কি বলবো? কেই।
আর একটা পদ্ধতি হচ্ছে বৃদ্ধির হার পদ্ধতি, অর্থাৎ প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে আমাদের এই লভ্যাংশটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই P0, বলি ডিভাইডেড বাই P0 প্লাস জি মানে বৃদ্ধির হার, জি মানে গ্রোথ রাইট আই মিন বৃদ্ধির হার। সো এখানে D1 এর ক্ষেত্রে আগে D1 বের করে নিতে হবে। আমি একটু দেখাই, এই যে D1টাকে আগে বের করে নিতে হবে বৃদ্ধির হার থাকলে। কিভাবে? D0 থাকবে, D0 মানে হচ্ছে লভ্যাংশ শূন্য, লভ্যাংশ আচ্ছা প্রাথমিক লভ্যাংশ যেটা থাকবে এটা, ওটাকে 1 প্লাস জি দিয়ে কি করব, গুণ করব। তার মানে D1 বের করার সূত্র কি বলবো, D0 ইন্টু 1 প্লাস জি, সবাই বলি D0 ইন্টু 1 প্লাস জি। এটা করলে কি পাবো, D1। আর ওই D1 কে P0 দিয়ে কি করব, ভাগ করব, যোগ গ্রোথ রেট, যোগ কি, অর্থাৎ আমরা যদি বাংলায় বলি লভ্যাংশ শূন্য ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার ডিভাইডেড বাই বাজার মূল্য যোগ বৃদ্ধির হার গুণন 100, গুণন। আর যদি এইভাবে সংক্ষেপে সূত্র আকারে মানে সাইন দিয়ে করি, সেক্ষেত্রে বলবো D1, আর D1 ইজ ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট আই মিন জি, আর ডিভাইডেড বাই P0 ইন্টু জি ইন্টু 100। ওকে, এটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার থাকলে এই সূত্রটা ইউজ করবো। এটা কোন মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এবার আমরা করব অগ্রাধিকার শেয়ার মূলধন, কারণ আমি মূলধনটা তো অগ্রাধিকার শেয়ার বিক্রি করেও সংগ্রহ করব। তো সেই ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে কি দিতে হবে, তাদের লভ্যাংশ দিতে হবে না? এই লভ্যাংশটাই হচ্ছে আমাদের ব্যয়, আমাদের কোম্পানির জন্য কি ব্যয়। আর এই ব্যয়টা কিভাবে করব, খুবই সিম্পল। প্রতি বছর আমি অগ্রাধিকার শেয়ার মূলধন মালিকদেরকে যে লভ্যাংশটা দিব সেটাকে বাজার মূল্য দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? তাহলে আমি এই ক্ষেত্রে ডিপি লিখবো। কি লিখবো? এই অগ্রাধিকার শেয়ারকে কি হিসেবে বিবেচনা করা হয়, নাম কি এটার, প্রেফিডেন্ট শেয়ার। কি বলা হয়? প্রেফিডেন্ট শেয়ার। আর প্রেফিডেন্ট থেকে পি, এই জন্য কে পি, কে মানে কস্ট অফ প্রেফিডেন্ট শেয়ার, কস্ট অফ প্রেফিডেন্ট শেয়ার। আচ্ছা, এখন তার মানে লভ্যাংশ যেটা আমি অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে দিব সেটাকে কাকে দিয়ে ভাগ করব, বাজার মূল্য দিয়ে। কার বাজার মূল্য? অগ্রাধিকার শেয়ার বাজার মূল্য দিয়ে ভাগ করব গুণন 100। তাহলে কি পাবো, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। এবার সেম ভাবে ঋণ মূলধন ব্যয় বের করব। কি বের করব? আর ঋণ মূলধন ব্যয় বের করার ক্ষেত্রে আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস, তার মানে বাংলায় যদি বলি, বলো সুদের হার ইন্টু, বলো সুদের হার ইন্টু 1 মাইনাস কর হার, 1 মাইনাস। কারণ ঋণের ক্ষেত্রে কর দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ঋণের ক্ষেত্রে কর রেয়াত পাওয়া যায়। ঋণ মূলধন ব্যয় কি পাওয়া যায়? কর রেয়াত পাওয়া যায়। আর এই কর রেয়াত পাওয়া যায় বিধায় প্রত্যেকটা কোম্পানিতে ঋণ করে, মানে অগ্রাধিকার সাধারণ শেয়ারের পাশাপাশি ঋণ মূলধন নেয়, যাতে করে কর রেয়াত পায়। কি রেয়াত পায়? এই জন্যই আমরা কর হারটাকে সুদের হার থেকে কি করে দিব, মাইনাস করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যয়ের পদ্ধতি। কিসের পদ্ধতি? কি কি ব্যয় বের করছি একটু রিপিট করি, রিপিটেড অ্যাগেইন, আবার একটু রিপিট করি। সাধারণ শেয়ার মূলধন ব্যয়, বলি সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। আর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কিভাবে বের করব, কেপি সমান সমান ডিপি ডিভাইডেড বাই D0 ইন্টু 100। আর ঋণ মূলধন ব্যয় কিভাবে বের করব, আই ইন্টু 1 মাইনাস 1 মাইনাস টি ইন্টু 100। আর বৃদ্ধির হার থাকলে সাধারণ শেয়ারের ক্ষেত্রে D1 ডিভাইডেড বাই P0 ইন্টু জি প্লাস জি ইন্টু 100 ইন্টু এই মূলধন ব্যয়গুলো আগে বের করব। বের করার পর আমাদের মূলধন ভার বের করতে হবে। সবাইকে এটা লিখছি, আমরা মূলধন ভার বের করব। কি বের করব? মূলধন ভার। ওকে, লেটস সি হাউ ক্যান উই ডু ওয়েটেড অফ ক্যাপিটাল। এটাকে ইংলিশে কি বলবো? ওয়েটেড অফ ক্যাপিটাল। তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো বলো তো, এখন বলো মূলধন ভার, বলো সবাই মুখে মুখে বলি মূলধন ভার। আচ্ছা, আগে তো বুঝতে হবে মূলধন ভার কি। মূলধন ভার কি? মূলধন ভার হচ্ছে আমার প্রত্যেকটা মূলধন মোট মূলধনের কত শতাংশ। কি? প্রত্যেকটা মূলধন মোট মূলধনের কত শতাংশ। যেমন আমার মোট মূলধন, মনে করো সাধারণ শেয়ার মূলধন হচ্ছে 200 কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 100 কোটি, আর ঋণ মূলধন হচ্ছে 50 কোটি। ধরে নিলাম টোটাল কত কোটি বলো তো? 350 কোটি না? তাহলে আমি এখন দেখবো সাধারণ শেয়ার 350 কত শতাংশ, মানে অনুপাত। এক কথা হচ্ছে কি
মোট মূলধনের কত অনুপাত, কত শতাংশ, কত, আর এটা কি বলবো, মূলধন ভার, কি বলবো, মূলধন ভার। আচ্ছা চলো, প্রথমত আমরা মূলধন ভার বের করার জন্য আগে কি জানতে হবে, মোট মূলধন জানতে হবে। কি জানতে হবে? তাহলে মূলধন ভার করার প্রথম কাজ কি, মোট, সবাই বলি মোট মূলধন। মোট মূলধন, মোট মূলধন কিভাবে বের করব, সবগুলো মূলধনকে যোগ করব, সবগুলো মূলধনকে কি করব, যোগ করব। আচ্ছা, আমরা টোটাল মূলধনকে টিসি ধরি বোঝার জন্য। কি ধরি? টোটাল মূলধনকে কি ধরি, টিসি। চলো, টোটাল ক্যাপিটাল আসতেছে, মানে ঠিক আছে সব? আচ্ছা, তাহলে টোটাল মূলধন ধরবো, কি ধরবো, টোটাল মূলধনকে আমরা টিসি ধরি বোঝার জন্য। আচ্ছা, সাধারণ শেয়ার মূলধনকে ধরি, সাধারণ শেয়ার মূলধনকে ধরি, এটা সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধনকে ধরি কি বলে, ই। বলো, সাধারণ শেয়ার মূলধনকে কি ধরি, বোঝার জন্য এটা, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ার মূলধনকে ধরি আমরা, অগ্রাধিকার মূলধনকে ধরি পি, আর ঋণকৃত মূলধনকে ধরি কি ধরবো, বি। কি ধরবো, বি, বুঝার জন্য। এগুলো কিসের জন্য, ম্যাথে তো আমরা মান বসাবো, ম্যাথে কি বসাবো, মান। মনে করি মোট মূলধন যদি 500 হয়, সাধারণ শেয়ার যদি 200 হয়, তার মানে 200 কে 500 দিয়ে কি ভাগ। ঠিক এখানে এখন কি করতেছি দেখো, এখন করতে হবে আমাদের সাধারণ, সাধারণকে আমি সংক্ষেপে লিখছি মূলধন, বলো সাধারণ শেয়ার মূলধন ভার, এটাকে ভারকে আমরা ধরবো ওয়েট, কি ধরবো, তাহলে ওয়েট অফ ই, ওয়েট অফ, কিভাবে বের করব, ই ডিভাইডেড বাই টিসি। বলো, ই ডিভাইডেড বাই, তার মানে সাধারণ শেয়ার মূলধন ডিভাইডেড বাই মোট মূলধন, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বরে এসে যেটা করতে হবে, অগ্রাধিকার, অগ্রাধিকারকে আমি সংক্ষেপে লিখতেছি অগ্রাধিকার মূলধন ভার, ভারকে তো ওয়েট বলতেছি, কি বলতেছি, ওয়েট। তাহলে এখন হবে ওয়েট অফ পি, ওয়েট অফ পি, প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার, তার মানে তখন পি ডিভাইডেড বাই টিসি, সিম্পল, পি ডিভাইডেড বাই। আচ্ছা, পরে 3 নম্বরে যেটা করতে হবে, 4 নম্বরে যেটা করতে হবে, ঋণ মূলধন ভার। বলো, ঋণ মূলধন ভার। চলো, ঋণ মূলধন ভার কিভাবে বের করি, ডাব্লিউ ডি মানে ডিভিডেন্ড, সরি এই তোমার কি বলে, ঋণ মূলধনকে কিভাবে বলবো আমরা, ঋণ মূলধনের ইংরেজি কি বলতে পারি, বুঝি নাই, ডেট, ডেট মানে ঋণ, ডেট মানে কি, ওই ডেট থেকে কি বলবো এখানে, কথা বুঝতে পারছি, ডি। তাহলে এখানে ইউজ করবো কি, ডি ডিভাইডেড বাই টিসি। বলো, ডি ডিভাইডেড বাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মূলধন ভার বের হবে না, আমরা সংক্ষেপটা ইউজ করব। মূলধন ভারকে কি দিয়ে প্রকাশ করব, সাধারণ শেয়ার মূলধনকে ডাব্লিউ, অগ্রাধিকার শেয়ার মূলধন ভারকে, আর ঋণ মূলধন ভারকে ডাব্লিউ ডি, ডিভেঞ্চার আর কি, ডিভেঞ্চার কি ধরবো, ডিভেঞ্চার, ডেট ডিভেঞ্চার, ডেট ডিভেঞ্চার। আচ্ছা, এবার আমাদের প্রধান কাজ, আমরা প্রথমে কি বের করছিলাম, ব্যয়গুলো বের করছি, এখন কি বের করছি, ওয়েট গুলো বের করছি, এখন কি বের করছি, এখন ফাইনাল অঙ্কতে আমরা আসি। আমি একটু উপরে মুছে করতেছি এখানে, এটা তো আর কাজ নেই। ফাইনাল অঙ্কতে আমরা লাস্ট অফ অল আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ, বলো ডাব্লিউ এ সি সি, কি বের করতে হবে, লাস্ট ফাইনালি কি বের করতে হবে, ডাব্লিউ এ সি সি। ডাব্লিউ এ সি সি এর পূর্ণরূপ কি, ওয়েটেড, বলো এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, কি বলবো, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ক্লিয়ার। আর এটার মান, এটার বাংলা হচ্ছে গড় মূলধন ব্যয়, বলো
বা ভারকৃত গড় মূলধন ব্যয়। তাহলে এটা বের করার নিয়ম কি খেয়াল করো, প্রত্যেকটার এটা কে মানে কি কস্ট না, প্রতিটার ব্যয়ের সাথে প্রতিটার ভার গুণ করব। কথা বলো, প্রতিটার ব্যয়ের সাথে প্রতিটার ভার কি করব গুণ করব। বলো আবার বলো, প্রতিটা ব্যয়ের সাথে প্রতিটা ভার কি করব, আবার সবগুলোর সাথে একটা একটার সাথে কি করব যোগ করব। তার মানে কে ই গুণন ডাব্লিউ ই প্লাস কে পি গুণন ডাব্লিউ পি প্লাস কে ডি গুণন কে ডি গুণন ডাব্লিউ শেষ। আবার প্রত্যেকটাকে যোগ করে দিবে, অ্যান্সার পাই যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এভাবে করে আমরা চাইলে গড় মূলধন ভার বের করতে পারবো। আজকে আমরা সূত্র নিয়ে আলোচনা করছি, আগামী ক্লাসে এই সূত্রগুলো ম্যাথে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি।